ইদানিং একটা নতুন সমস্যা, বলা যায় যে পুরাতন একটা সমস্যা নতুন করে মাথা চারা দিয়ে উঠেছে। আমাকে গতকালকে না 2-3 দিন আগেই দেখলাম একজন কমেন্টও জিজ্ঞাসা করছিলেন যে এই জিনিসটা কেন হচ্ছে। একদিন লাইভেও একজন জিজ্ঞাসা করেছিলেন এই জিনিসটা, সেটা হচ্ছে বুয়েটে, রুয়েটে, কুয়েটে, চুয়েটে অথবা মেডিকেল কলেজগুলোতে জঙ্গিবাদী ছেলে ছোকরাদের উত্থান হচ্ছে। এটা আজকের নতুন খবর না, বাংলাদেশের ইতিহাসে এই জিনিসটা আছে। আমি কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশে প্রপোর্শনালি সবচেয়ে বেশি নাস্তিক থাকে কোন এলাকাতে? বিশ্ববিদ্যালয়ে। অর্থাৎ যদি বাইরে 15% থাকে, বিশ্ববিদ্যালয়ে 40% অথবা 60%। যদিও তারা জুম্মার নামাজ পড়তে যায়, যদিও তারা আইডেন্টিফাই করে নিজেদেরকে অ্যাজ মুসলিমস, কিন্তু ইসলাম এভাবে চলে না যে আপনার মন চাইলো আপনি বললেন যে আমি তো নিজেকে মুসলমান হিসাবে আইডেন্টিফাই করি, আবার পরের দিন বললেন কি আমি তো সমকামীদের অধিকার চাই। তাহলে আপনাকে ইসলাম বের করে দিবে আর কি। আপনি নিজেকে যদিও আইডেন্টিফাই করেন, ইসলাম আপনাকে তার অংশ হিসাবে স্বীকারই করে না। সেই হিসাবে বাংলাদেশে আসলে ইসলামের বাইরে চলে যাওয়া মানুষ সবচেয়ে বেশি আছে বিশ্ববিদ্যালয়গুলোতে, এইটা আমি বলেছিলাম। তবে একটা কথা আমি এখানে যোগ করতে চাই, বাংলাদেশে সবচেয়ে বেশি বুদ্ধি প্রতিবন্ধী মনে একটা ভুল শব্দ, বাট প্রতিবন্ধী আছে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রপোর্শনালি। অর্থাৎ যদি একটা যে কোনো জায়গায় ধরেন আপনার এলাকায় মোহাম্মদপুরের একটা গলিতে গিয়ে আমি 300 জনকে ধরে বাছাই করলাম যে 300 জনের মধ্যে কয়জন প্রতিবন্ধী, হয়তো পাবো 20 জন। যদি আমি একটা পাবলিক ইউনিভার্সিটিতে যাই তাহলে দেখবেন যে প্রতিবন্ধীর সংখ্যা এক্সেপশনালি হাই, 80%। এখন প্রতিবন্ধীটা আমি আসলে বাংলা শব্দ হিসেবে ব্যবহার করছি, ইংরেজিতে দেখে ঠিক প্রতিবন্ধী সবসময় বলে না, অনেক সময় বা বলে। যেমন মোস্ট অফ দ্য টাইমস আসলে আমি আমার কথাটা উইথড্র করলাম, ইংরেজিতেও তাদেরকে প্রতিবন্ধী বলে, যে ধরনের প্রতিবন্ধকতার কথা আমি বলতেছি। অ্যান্ড মনে করেন বুয়েটে আপনি যদি খুঁজতে যান, যদি 1000 জনের মধ্যে আপনি খোঁজেন দেখবেন 800 জনই প্রতিবন্ধী। এবং এই কারণে এই দুটোর মধ্যে কোরিলেশন আছে। আমি কিন্তু আসলে কাউকে মক করতেছি না, আমি নিজেও প্রতিবন্ধী। সো মক করার কিছু না। ইভেন নট অনলি যে বাংলাদেশি প্রেক্ষাপট, আমি আমেরিকার প্রেক্ষাপটে আমি প্রতিবন্ধী। সো ওই হিসাবটাই আমি করতেছি, আমি ছোট করে বড় করে কিছু বলতেছি না, আমি জাস্ট খুবই অবজেক্টিভ আলোচনা করার চেষ্টা করতেছি যে বুয়েটে জঙ্গি বাড়তেছে কেন। কারণ বুয়েটে প্রতিবন্ধী বেশি, রুয়েটে প্রতিবন্ধী বেশি, সব জায়গাতে প্রতিবন্ধী বেশি হওয়ার কারণে জঙ্গিবাদের দিকে ঝুঁকে পড়া তরুণের সংখ্যাও বেশি। এ বিষয়ে কিছু গবেষণার কথা আমি অচিরেই বলবো। তবে তার আগে আমি আপনাদেরকে আরেকটা জিনিস মনে করিয়ে দিই যে ধরুন আপনাদের অনেকেরই হয়তো দেখা থাকবে বিগ ব্যাং থিওরি নামের একটা শো আছে, খুবই পপুলার শো। তার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন যিনি, তার নাম হচ্ছে যে চরিত্রটা অভিনয় করে সেই চরিত্রটার নাম হচ্ছে শেলডন কুপার। সে হচ্ছে ফিজিসিস্ট এবং ব্যাপক ট্যালেন্টেড। সে ইঞ্জিনিয়ারিংকে মনে করে খুবই গরিবদের বিষয় আর কি, বোকারা পড়ে। সে এই লেভেলে ট্যালেন্টেড আর কি। তো এখন তার কম্পিউটার সায়েন্স বুঝতে কোনো সময় লাগে না, সে ছোটোবেলাতেই প্রোগ্রামিং বুঝে ফেলছে, সব কিছু বুঝে ফেলছে, যাই ধরে তাই মুখস্থ করে ফেলে, পয়রা ফেলে, বুঝা ফেলে, একদম পুঙ্খানুপুঙ্খভাবে বুঝে ফেলতে পারে। কিন্তু সে আসলে একজন প্রতিবন্ধী সে, এবং সে হিউম্যান ইমোশনস ঠিক মতন বুঝে না। সে জিনিস বুঝে, যেমন ধরেন যে আপনি মন খারাপ করে আছেন, কেন করে আছেন সেটা সে হয়তো বুঝতে পারে যে আচ্ছা ঠিক আছে আপনার ব্রেকআপ হয়েছে, আপনার হয়তো মনটা খারাপ, কাছে সেরকম দেয়ার করে একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। কিন্তু ও ঠিক বুঝে না যে আপনার মন খারাপ হচ্ছে, কেন হচ্ছে। ও শুধু বুঝে যে মানুষের এসব কারণে মন খারাপ হয়, এবং সেইভাবে সে রিয়্যাক্ট করতে গিয়ে বই পড়ে মন খারাপ সম্পর্কে যা বুঝছে রিয়্যাক্ট করতে গিয়ে আরও জিনিসপাতি অনেক সময় আরও নষ্ট করে ফেলে আর কি, এগুলো হয়। বাট এই যে শেলডন কুপারের যে ক্যারেক্টারটা, সেটা এক ধরনের একটা খুব ভালো উদাহরণ যে তার হচ্ছে একটা মানসিক বৈকল্য আছে, যে বৈকল্যের কারণে সে আসলে এগুলো বুঝে না। কিন্তু অ্যাট দ্য সেম টাইম দ্যাট ভেরি সেম বৈকল্য তাকে এতটা ট্যালেন্টেড, এতটা জিনিয়াস হিসাবে প্রতিষ্ঠিত করছে। সো আমরা যাদেরকে দেখি যে অনেক ম্যাথে ভালো করতেছে, ফিজিক্সে ভালো করতেছে, তাদের একটা বড় অংশ হচ্ছে কিছু কিছু মানসিক বৈকল্যের কোনো না কোনো একটার শিকার। এবং কখনো কখনো এগুলো হচ্ছে সাইকিয়াট্রিস্ট আর আপ করার কথা, কিন্তু বটম লাইন হচ্ছে যে যারা অনেক ম্যাথে ভালো হয়, ফিজিক্সে ভালো হয়, বায়োলজিতে ভালো, যারা ছাত্র ভালো, তারা হাই লাইকলি যে তারা প্রতিবন্ধী। এখন অনেক ধরনের জিনিসপাতি হয়, তার মধ্যে আমি আগে বুয়েটে প্রতিবন্ধী বেশি থাকার পরে
রিক্রুটমেন্টের অবস্থা এবং গত কয়েক বছরে যা হয়েছে সেগুলোর নামে হালকা একটা আলোচনা করতে চাই, কারণ ইতিহাসেও তো একটু রিভাইজ করতে হবে। সো আমি একদম লিস্ট ধরে বলবো, আমার সামনে লিস্টও আছে। তো উদাহরণ বেশ কিছু আছে। টাঙ্গুয়ার হাওর তো অনেক পরিচিত, বাট আমি 24 সালে একটা কাহিনী বলি। দেখা গেল কি যে আপনারা 3 ইডিয়টস তো অনেকে দেখছেন, যেখানে দেখা যায় যে চাতুর রামলিঙ্গন নামের একজন ছিল যে অনেক ভালো করে সব জায়গাতে, উগান্ডা থেকে আসছে, মুখস্থ করে সব পাস করে, সব মুখস্থ করে ফেলবে আর কি। অ্যান্ড সে নিজে অনেক ভালো ছাত্র, সেকেন্ড হয় বা এরকম, মানে ভালোই করে, কিন্তু বাকিরা যাতে খারাপ করে, ও তো ভালো করতেছে জানে, কিন্তু এমনও তো হইতে পারে কেউ একজন পয়রা ওরা টপকায় ফেললো, তাই সে প্রতিদিন পরীক্ষার আগের রাতে প্লে বয় ম্যাগাজিন নিয়ে এসে প্রতিটা ছাত্রের রুমে ডর্মের নিচে সবাইকে একটা করে প্লে বয় ম্যাগাজিন ঢুকাই দিয়ে আসে দরজার তলা দিয়ে, যাতে ওরা সারাদিন নেংটু মেয়েদের ছবি দেখবে সারা রাত, পরের দিন পরীক্ষা খারাপ করবে আর সে পয়রা ফাটা ফেলবে। বাট অসুবিধাটা কোথায় হলো যে তারপর সে পাস করতে পারলো না, মানে সরি ফার্স্ট হতে পারলো না। বাট এটা আমরা বুয়েটেও দেখছি, এই 2024 সালেও দেখছি। 2024 সালে কি দেখা গেছে, বুয়েটের ডর্মের পোলাপানের তলাতে লিফলেট ঢুকানো হচ্ছে হিজবুত তাহরির, 2 জন বুয়েটিয়ান এই কাজ করতেছে, কটকাইছে। তো হিজবুত তাহরিয়া তো আসলে কোত্থেকে বুয়েটে, এরা কিন্তু ভর্তি হওয়ার সময় অনেকে হিজবুত তাহরি ছিল না বা শিবির ছিল না, পরে রিক্রুট করা হয়েছে। কেউ কেউ আবার ভর্তি হওয়ার আগে থেকেই এরকমই লোক থাকে, তামিরুল মিল্লাত থেকে কিছু লোককে পাঠানো হয়, মানে সবসময় চেষ্টা করে বুয়েটে চান্স পাইতে, যখনই পায় তখন থেকে শুরু করে দেয় খেলাফতের পক্ষে প্রচারণা, হিজবুত তাহরির পক্ষে প্রচারণা। বাট আমার কাছে মানে তথ্য সবই আছে, আমি সেটাতেও যাচ্ছি না, আমরা জাস্ট কতগুলো ঘটনা টাচ করে দিয়ে যাই। এই যেই প্রচারপত্রগুলো ওরা বিলি করতেছিল, দরজার তলাতে ঢুকাচ্ছিল, ওগুলোতে এরকম টাইপের জিনিসপাতি লেখা ছিল যে খেলাফতের দাবিতে সংঘাতে সামিল হওয়ার আহ্বান ছিল, ছাত্রলীগকে সবচেয়ে বড় শত্রু হিসেবে চিহ্নিত করছিল, এবং যেটা শিবিরের পোলাপান বলবে যে এর পরের ঘটনা যেটা বলতে চাচ্ছি, টাঙ্গুয়ার হাওরে 34 জন জঙ্গিকে ধরছে পুলিশ, লুকায় হাওরে গিয়ে প্ল্যান করতেছে যেন মোবাইল নেটওয়ার্কের বাইরে থাকে এটসেট্রা, ইন্টারনেটে ধরে ফেলছে। এর মধ্যে 24 জনই বুয়েটের বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থী ছিল। এখন তারা শিবির করতো, এবং শিবির এখন বলবে কি আমরা তো ফ্যাসিস্ট, হাসিনাকে সরাচ্ছিলাম। আরে ভাই, হাসিনা কবে থেকে ফ্যাসিস্ট? হাসিনা একজন স্বৈরাচারী একজন শাসক। হাসিনা কখনোই ফ্যাসিস্ট ছিল না। ফ্যাসিস্ট হচ্ছে জামাত ইসলাম, ফ্যাসিস্ট হচ্ছে শিবির, ফ্যাসিস্ট হচ্ছে চরমনায়ের পীর, কারণ ইসলাম ধর্মটাই ফ্যাসিজম, মানে নাজি জার্মানি যা করছে, ইসলামের আইন কানুন কোর বিলিফ হচ্ছে তাই, কম বেশি। ফ্যাসিস্ট আইডিয়া যে জিনিসটা হয়, ইসলাম হচ্ছে সেই জিনিসটা। আসলে যারা ইসলামের পক্ষে রাজনীতি করতেছে তারাই ফ্যাসিস্ট, তাদেরকে সংজ্ঞা অনুসারে তাদেরকে ফ্যাসিস্ট বলা হয়। আওয়ামী লীগ যেটা করছে, শেখ হাসিনা যেটা করছে, এটাকে বলা হয় স্বৈরতন্ত্র। আর যেটা ইসলামিক দলগুলো করে, যে কোনো ইসলামিক, শিবির হইতে পারে, হেফাজত হইতে পারে, চরমনা হইতে পারে, সবচেয়ে ভদ্র ইসলামিক দলটা ফ্যাসিস্ট। বটম লাইন হচ্ছে এটা, কারণ ইসলামে কোনো গণতন্ত্রের অবস্থান নাই। গণতন্ত্র মানে যেই গণতন্ত্র আপনি দেখেন, আপনি বলবেন ভোট দিবেন, সবাইকে সমান অধিকার দিবেন, ছেলে মেয়ের সমান অধিকার থাকবে, হিন্দু আর মুসলমানের সমান অধিকার থাকবে, নাস্তিক আর মুসলমানের সমান, এই ধরনের কোনো কনসেপ্টে ইসলাম বিশ্বাস করে না। ইসলাম বিশ্বাস করে মুসলমানরা একটু মানে সবারই সমান, কিন্তু অন্যদের থেকে একটু বেশি সমান আর কি। সো ইসলামের রাজনীতি করা মানে ফ্যাসিজম। সুতরাং শিবির ওই ট্রলারে বৈশা যাই করতেছিল, ওটা ফ্যাসিবাদী কাজ কারবার করতেছিল আর কি। শেখ হাসিনাকে নামানোর উদ্দেশ্য হইতেও পারে, কিন্তু শেখ হাসিনাকে তো তারা নামাচ্ছে ফ্যাসিজম কায়েম করার জন্য। তো তারাকে আমি হাততালি দিব যে সাবাস ভাই, ভালো করছো, এটা তো দেওয়া যাচ্ছে না। কিন্তু কথা হচ্ছে যে 24 জন ছিল বুয়েটের। আরও ঘটনা দেখি আমরা, চলেন। সবচেয়ে ভয়ঙ্কর যেটা ঘটছিল, 2013 সালে যুদ্ধাপরাধের বিচারের অবস্থান মানে পক্ষে অবস্থান নেওয়ার কারণে আরিফ রায়হান দ্বীপ নামের একজন মেকানিক্যালের 3rd ইয়ার স্টুডেন্টকে মেরে ফেলা হয়েছিল। তারই পোলাপান মারছে, অনেকে বলে হেফাজতপন্থী পোলাপান মারছে তাদের, অনেকে অন্য কিছু বলে, কিন্তু কথা হচ্ছে যে বুয়েটের স্টুডেন্টরাই তাকে মেরে ফেলছে। এই যে এইসব হিজবুত তাহরি টাইপের লোকজন, যারা অলরেডি ব্রেন ওয়াশড, তারাই মারছে। এবং সেখানে আরেকটা ঘটনা ছিল, যার যে ব্যাপারে খুব একটা কথা হয় না, যে একজন শিক্ষার্থী, চরমপন্থীরা সহপাঠীরাই, কিন্তু চরমপন্থী সহপাঠীরা কুপায়ে তন্ময় আহমেদ নামের একজন শিক্ষার্থীকে জখম করেছিল। এরা কারা? বুয়েটিয়ানি, কিন্তু যারা মারছে তারা কিন্তু বুয়েটিয়ান। আবরার ফায়াজের কথা তো আপনার মনে আছে, 20 জন বুয়েটিয়ান মারছে তাকে। এবং আবরার ফায়াজ যে ধরনের রাজনীতি করতেছিল সেটা খুব নিরীহ রাজনীতি না। সো সব কিছু মিলিয়ে বুয়েট তো গেল। মেডিকেল কলেজে জেএমবি সদস্য ছিল, 16 সালে মানুষজন ধরা হয়েছে। এখন অনেকে আবার এগুলোর নাটক করতে আসে, বলে কি যে এগুলো সব আওয়ামী লীগের জঙ্গি নাটক। আওয়ামী লীগ অনেক খারাপ কাজ করছে জীবনে। ওরা আগে একবার বলছিলাম না, ওরা একটা কাজ শেখ হাসিনা করে নাই, কখনো কারো কাছে দেশ বিক্রি করে নাই, এবং আওয়ামী লীগ কখনো কোনো জঙ্গি নাটক করে নাই। অনেক খারাপ কাজ করছে, দুর্নীতি করছে, গুম করছে। এখন
300 জন জঙ্গিকে যদি ধরছে, তার মধ্যে 20 জনকে ধরছে রাজনৈতিক মতাদর্শের সাথে মিল না থাকায়, যারা জঙ্গিবাদের সাথে জড়িত ছিল না। এটা নট নেসেসারিলি মিনস যে বাকি 280 জন জঙ্গি না। সো আওয়ামী লীগ জঙ্গি নাটক করে নাই, জঙ্গি তো ছিল এবং আছে। জঙ্গি তো মানে আমাদের সৃষ্টি না, জঙ্গি আপনাদের সৃষ্টি। মানে যারা জঙ্গি আপনারা, তারাই আপনাদেরকে সৃষ্টি করছেন এবং আপনাদেরকে অন্যরা সৃষ্টি করছে মাথাটা থেকে, আপনারা জানেন। বাট আমার পয়েন্ট হচ্ছে যে এগুলা থেকে আপনি দেখবেন যে এই যে এত কিছু মানুষজন উগ্রবাদী মতাদর্শ ছড়াচ্ছে, এরা তো পৃথিবীর মানে বিশ্বের না হলেও বাংলাদেশের তো শ্রেষ্ঠ বিদ্যাপীঠের সন্তান। মানে বুয়েটিয়ান, রুয়েটিয়ান, কুয়েটিয়ান, চুয়েটিয়ান, ঢাকা মেডিকেল কলেজ, রংপুর মেডিকেল কলেজ, এত অসাধারণ সব মেডিকেল কলেজ, এসব জায়গা থেকে এই ধরনের লোক কেন আসতেছে? এদের তো আর ভালো বোঝা উচিত যে এসব জঙ্গিবাদী সহিংসবাদী কাজ কারবার করাটা আসলে উচিত নয়। এরা কেন বুঝতে পারছে না? এখানে আমরা কিছু সায়েন্টিফিক গবেষণার ফলাফল শর্টকাটে আমরা জাস্ট সামারিগুলো পড়ে দেখার চেষ্টা করবো যে আসলে আমরা কি পাচ্ছি, কেন মানুষজন এরকম করতেছে। তার কারণ যেরকমটা বলছিলাম যে তারা হচ্ছে প্রতিবন্ধী, এবং যারা জঙ্গি নয় তারাও প্রতিবন্ধী। এমনটা আমি এটা বলতেছি না যে প্রতিবন্ধী হইলে জঙ্গি হবে, বাট বুয়েটের 80% 90% মানুষ হয়তো প্রতিবন্ধী। সো ডেফিনেটলি বাকিরা তো এরকমটা হবেই। মানে কেউ কেউ তো চলে যাবেই যাদেরকে ইজিলি ধরা যাবে। কেন ধরা যাবে সেটা আমি সায়েন্টিফিক ব্যাখ্যার মধ্যে যাওয়ার চেষ্টা করব, কারণ এটা খুব ইন্টারেস্টিং একটা ডিসকাশন। সো আমি যেটা দেখতে পেলাম যে উচ্চ মেধাসম্পন্ন অনেক ছাত্রের মানসিক আর ব্যক্তিগত প্রোফাইল লক্ষ্য করলে দেখবেন কি যে এরা উগ্রবাদে আকৃষ্ট হয়, তবে সবাই যে হবে তা না। এখানে কিছু বৈশিষ্ট্য আছে, যেমন নিউরো ডাইভার্জেন্ট বলা হয়, যেগুলো যেমন আমি বলতে চাইছিলাম যে কিছু বিশেষ মানসিক বৈকল্য, ADHD যেটা অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, ASD অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বা আসপারগার সিনড্রোম, যেটা প্রথমে বলছিলাম না যে শেলডন কুপার হচ্ছে আসপারগার সিনড্রোমের আক্রান্ত ছিল আর কি। বাট এর বাইরে বাংলাদেশে অনেক অটিস্টিক পোলাপান আছে, বুয়েটে পড়ে, রুয়েটে পড়ে, কুয়েটে পড়ে, চুয়েটে পড়ে, মেডিকেলে পড়ে, অটিস্টিক অনেক পোলাপান আছে এবং তারা জানে না তারা অটিস্টিক। অটিস্টিক বললে মানুষ হাসে, বাট এটা তো অ্যাকচুয়াল একটা মানসিক বৈকল্য অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের মধ্যে যারা আছে। তারপর ADHD যাদের আছে তারা ভাবে যে আমি তো হাই পারফর্মার, কিন্তু ও তো পাগল আর কি। আমরা যেটাকে বলি প্রতিবন্ধী, বা এখানে যেটাকে বলা হয় ডিসেবিলিটি আমারও আছে, কারণ ওরা ইভেন মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারও হচ্ছে ডিসেবিলিটি, অনেক কিছু ডিসেবিলিটি, স্কেজোফ্রেনিয়া ডিসেবিলিটি, আর অসংখ্য জিনিস আছে যেগুলো ডিসেবিলিটি। ডিসেবিলিটি মিনস নট নেসেসারিলি মিনস যে আপনাকে আসলে সমাজে চলতে পারবেন, আপনি পড়াশোনা করতে পারবেন, ইটস নট নেসেসারিলি লাইক দ্যাট। কিন্তু এই জিনিসগুলো আমি যেটা বলতে চাচ্ছি অবজেক্টিভলি, যে আমিও পাগল, আমারও আছে প্রবলেম, ওদেরও আছে। ইঞ্জিনিয়ার মাত্রই হাই চান্স, হয়তো 80% চান্স যে তার মধ্যে পাগলামি ছাগলামি আছে, যেগুলো আমি বলতেছি যে DSM-5 মানে যেখানে বর্ণিত থাকা হইলে কোনো একটা কিছু যদি ওখানে বর্ণিত থাকে তাহলে সেটাকে রোগ হিসেবে ধরা হবে। ওইখানে ওই DSM-5 যেটা বর্ণিত না সেটাকে রোগ হিসেবে ধরা হয় না। আমি বলতেছি যে ক্লিনিশিয়ানদের কাছে যেগুলো রোগ, সেই ধরনের রোগে আক্রান্ত আমরা 80-90% মানুষ। এটা আমার ওয়াইল্ড গ্যাস, কারণ বাংলাদেশে কোনো ধরনের সাইক ইভাল হয় না, বাংলাদেশে কোনো ধরনের রেগুলার চেক আপ হয় না, সাইকিয়াট্রিক্স যা হয় না। সো আমরা কেউ জানি না আমাদের মধ্যে কি পাগলামি আছে। বাট এই ধরনের জিনিসগুলো থেকে আমি একটু যদি রিসেন্ট কিছু গবেষণার কানেকশন দেখায় যে এই ধরনের সিনড্রোম যেগুলো আছে বা এই ধরনের অসুখ যেগুলো আছে, এইসব শিক্ষার্থীদের মাঝে গণিত, প্রকৌশল, প্রযুক্তি ও জীববিজ্ঞানের মতন বিষয়গুলোতে অসাধারণ দক্ষতা এবং পারদর্শিতা দেখা যায়। আপনি ম্যাথ পারেন না, আপনার কাছের বন্ধুটা পারে, আপনি চেষ্টা সারাদিন পড়লেও পারেন না, ও কম পইরা পারে, কারণ ও পাগল। এখন হাইলি লাইকলি সে পাগল। সো আপনার এটা নিয়ে শুধু ওই যে দুঃখ করে লাভ নেই। আপনি ওর মতন প্রতিবন্ধী হতে না পারলে আপনি ম্যাথ পারবেন না, কিছু করার নাই এখানে আপনার। এবং গবেষণা বলছে অটিজম স্পেকট্রামের শিক্ষার্থীরা কলেজে ভর্তি হারের দিক থেকে পিছিয়ে থাকলেও বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, ম্যাথ বিষয়ে তাদের অংশগ্রহণের হার সবচেয়ে বেশি। তার মানে হচ্ছে যে এরা যেটা পছন্দ করে সেটা পড়তে অনেক ভালোবাসে, কিন্তু ইতিহাস পড়তে চায় না, হয়তো সে সমাজবিজ্ঞান পড়তে চায় না, সে এসব পড়তে চায় না। তাকে ম্যাথে দেন, ম্যাথে 90 পায়। আসেন অনেক পোলাপান চিনতেন ম্যাথে 90 পায়, ম্যাথে 99 পায়, কিন্তু অন্যান্য বিষয় অত ভালো করে না। 5টাতে A+ থাকে, ম্যাথে থাকে, কেমিস্ট্রিতে থাকে, ফিজিক্সে থাকে, এটাতে থাকে, ওটাতে থাকে, কিন্তু ইংরেজিতে পারে না, বাংলাতে পারে না, সাহিত্য টাহিত্য বুঝে না। আছে অনেক পোলাপান দেখবেন যে বাংলা দেখতেই পারে না, ম্যাথে খুব ভালো কিন্তু বাংলা সহ্য করতে পারে না। আছে না বন্ধু অনেক আপনার? এগুলাই হচ্ছে সেই সব পাগল। এদের প্রবলেমটা কি? এটা একটা রিসার্চ পেপার থেকে আসছে। এটা থেকে আসছে যে এদের সমস্যা কি, যে এরা সকল সমস্যার নিয়মতান্ত্রিক সমাধান খুঁজতে ভালোবাসে, উইচ ইজ ট্রু। এটা শুধু জঙ্গি হওয়ার জন্য বলতেছি না, এই পুরো স্পেকট্রামটাই সমস্যার নিয়মতান্ত্রিক সমাধান খুঁজতে ভালোবাসে। ইন আদার ওয়ার্ডস, সমস্যা দেখলে ওদের ভালো লাগে। বাংলাদেশ এখন একটা ক্রাইসিসের মধ্যে আছে। আমি খুব এক্সাইটেড যে বাংলাদেশ একটা ক্রাইসিসের মধ্যে আছে। আমি চাই বাংলাদেশ এখান থেকে বের হোক, এই জন্য আমাদেরকে সমাধান করতে কাজ করতে হবে। অ্যান্ড দ্য হোল জার্নি ইজ ভেরি এক্সাইটিং।
আপনি যদি আমার মতন না হন তাহলে আপনি ভাববেন কি যে বাংলাদেশ চেকর হোক, ভাই আগে ভালো ছিলাম, শেখ হাসিনা ভালো ছিল। আপনার কাছে জিনিসটা কিন্তু এক্সাইটিং না, আপনার কাছে জিনিসটা খুবই আগ্রহ জাগা নিয়ে কিছু না যে একটা প্রবলেম সলভ করবেন। বাংলাদেশ একটা প্রবলেমে আছে, আমাদের খুশি আর ধরে না, কারণ আমরা প্রবলেমটাকে সলভ করবো। অ্যান্ড জঙ্গিদের একই অবস্থা, জঙ্গিরাও মনে করে যে বর্তমান দুনিয়াটা প্রবলেমের মধ্যে আছে, ওটা সলভ করবে। সো আমাদের মতন প্রবলেমকে দিয়ে পৃথিবীতে সমস্ত অশান্তি, আমরা স্ট্যাটাস কো ফলো করি না। মানে যেভাবে চলতেছে খুব ভালো চলতেছে, জিডিপি বাড়তেছে, শেখ হাসিনার জগতে আপনি খুব শান্তিতে আছেন, অফিসে যান, বাসায় আসেন, কোনো গ্যাঞ্জাম নাই, ফাটাফাটি নাই, মারামারি নাই, চিন্তাকারীরাও চাপে আছে, আপনি ভাবতেছেন আমার স্ট্যাটাস কো ভালো লাগতেছে। কিন্তু আমি দেখতেছি অনেক প্রবলেম আছে, এই প্রবলেমগুলো সলভ করা দরকার। শেখ হাসিনাকে নামাও, নামছে, আরও প্রবলেম বাড়ছে, আমাদের খুশি আরও বেড়ে গেছে যে আমরা আরও খুশি, আরও প্রবলেম বাড়ছে, এখানে এগুলো সলভ করতে হবে। প্রবলেম সলভ করতে পারলে আমাদের কিছু দরকার নাই, আমরা প্রবলেম সলভ করতে চাই। সো এটা জঙ্গিরাও চাই, এই কারণে এই মানসিকতাগুলো সব আমাদের সিমিলার কাইন্ড অফ, বেশিরভাগ পাগলেরই আর কি। সো আরেকটু যাই, আরেকটা কিছু গবেষণা জিনিস দেখে আসি। এদের অন্য জায়গাতে প্রবলেম হচ্ছে কি যে এরা সবসময় মানে আবেগ অনুভূতির জায়গাতে এরা দুর্বল, কিন্তু এরা হচ্ছে সিস্টেমাইজিংয়ে খুবই উন্নত। মানে তারা সব কিছুকে অর্গানাইজ করতে পারবে। যেমন আমার বাসা বাড়ি লন্ডভন্ড, কিন্তু আমার প্রত্যেকটা ওয়ার্ড ফাইল, মানে লেখা, ফন্ট সাইজ, গ্যাপ, স্পেসিং, সব কিছু খুবই অর্গানাইজড, ফোল্ডার্স আলাদা করা আছে, তথ্য কই আছে আমি জানি, এভরিথিং সো ওয়েল ডকুমেন্টেড। যারা জঙ্গি হয় তারাও একটা খুবই শৃঙ্খলাবদ্ধ লাইফ পছন্দ করে। সবার শৃঙ্খলার সংজ্ঞা আলাদা। আমি হয়তো জিনিসটাকে খুবই ভার্চুয়ালি করতেছি, সে নিজের রিয়েল লাইফে করতেছেন, অন্যান্য জিনিস করতেছে, ফিজিক্যাল ডেইলি রুটিনে নিয়ে আসতেছে। বাট এই জিনিসটা একটা কমন জিনিস, এই ধরনের লোকজন সিস্টেমেটিক্যালি কাজ করতে পছন্দ করে, আর আওলা ঝোলা কাজ পছন্দ করে না, এবং তাদের এমপ্যাথি খুব কম থাকে। মানে তারা বুঝে না যে বোমা পয়রা 40,000 মানুষ মরে গেছে, দুঃখ পর কি আছে, এটা তারা বুঝে না। সিম্পলি দে কান্ট ফিল ইট। এখন আপনি তো তাকে যেন দোষ দিতে পারবেন না, জঙ্গিরাও তাই করে যে ওরা ফিল করতে পারে না যে কী হইতেছে। এখন অনেক মেধাবী প্রযুক্তিমনা তরুণ বাস্তবের মানুষ এবং আবেগের জগতের তুলনায় বিজ্ঞান ও তত্ত্বের জগৎকে বেশি আপন করে নেয়। মানে হচ্ছে তার ছোটোবেলা থেকে সারা জীবন ম্যাথ পড়ছে, ফিজিক্স করছে, এগুলো করছে, এবং সে কিন্তু আসলে এই যে ইমোশন ডেভেলপ করতে পারে না, যেটা আমারও প্রবলেম। আমি বইপত্র পড়তে শিখছি আমার যখন বয়স 3.5 বছর। অ্যান্ড আমি এখন বড় হয়ে আমেরিকাতে আমার মানে ভাই আর ফ্রেন্ডদের বেবি হয়েছে, ওরা বেবি বড় করতেছে, তো আমি ওদের বেবি বড় করা বিভিন্ন জিনিস আমি শিখতেছি, পড়তেছি, দেখতেছি যে ওদেরকে প্রথম 3-4 বছরে ABCD পড়ানোর চেষ্টা করে না, কোনো আলাদা কোনো কারিকুলামে নিয়ে আসার চেষ্টা করে না, কারণ কি এই বয়সটা নাকি মানুষের ইমোশন ডেভেলপ করার জন্য সময়। কিন্তু আমরা ইমোশন ডেভেলপ করাতে আমাদের বাপ মা তাদের কিছু বুঝতো না, আমাকে দইটা বই পড়া শেখাই দিচ্ছে, আমি বই পড়া ফাটাই ফেলছি, নো ইমোশন, শুধু ইনফরমেশন লিক করতে মানে করতেছি, আমি একদম ডটিং পেপারের মতন চুষে নিচ্ছি এই ইনফরমেশন। 50টা বই পড়ে ফেলাম ইসলাম নিয়ে, আমার কিন্তু কোনো ইমোশন নাই, জিরো ইমোশন। আমি বই পড়তেছি ঠিকই, গল্প পড়তেছি, উপন্যাস পড়তেছি, সাহিত্য পড়তেছি, ইমোশন আমারও আছে, কিন্তু আমি ফরচুনেট এনাফ যে আমি অমুক একটা স্পেকট্রামে পড়ি যেখানে আমার ইমোশন অনেক ডিপলি কাজ করে। বাট এটাও খুব নর্মাল না। আবার অন্য স্পেকট্রাম আছে যেখানে ইমোশন বুঝেই না, শেলডন কুপারের মতো লোকজন। সো ওরও আছে ইমোশন, বাট খুবই স্লাইটলি অ্যাফেক্টেড বাই আমাদের পপুলার নর্ম বিলিভ আর কি। তো এগুলো যে আছে এইসব কারণে যেটা হয় যে তারা কিন্তু আসলে সবসময় একটা কাল্পনিক আদর্শবাদী জায়গাতে নিজেদেরকে কল্পনা করে যে আমরা এজন্য কেউ আমি মনে করি একটা ইউটোপিয়ান ওয়ার্ল্ড বানাবো, অথবা সাম কাইন্ড অফ এ ওয়ার্ল্ড যেটা আমার কাছে বাস্তবে সম্ভব, অনেক ভালো কিছু। অন্য আরেকজন হয়তো আরেক রকম ভাবে, কেউ ভাবে যে পুরো পৃথিবীটাকে বিজ্ঞানের পদতলে নিয়ে আসবো, সবাই ঘুমাই থাকতে পারবে আর কাজ করতে হবে না, টাকা পাবে। কেউ মনে করে খেলাফত কায়েম করবে। দ্যাটস দ্য থিং, লাইক সবারই কোনো না কোনো ধরনের একটা ইউটোপিয়া আছে মাথার মধ্যে, এবং তারা এটার জন্য এটাতে এত বিশ্বাস করে, এত ইমান আনছে যে যা দরকার তাই করতে পারবে। আরেকটা প্রবলেম কি, যেটাতে আইসোলেটেড থাকে সবাই, ছোটোবেলা থেকে পড়াশোনা করছে আর কিছু করে নাই, ইভেনচুয়ালি সে এমন একটা মানুষই পরিণত হয়ে গেছে, সুতরাং তাদেরকে রিক্রুট করাটা সহজ। আপনি যদি এসে বলেন যে এই চলো চলো একটা বড় মহৎ কাজে যাই, চলে আসবে। ইন্টারনেট আসছে, এ তার সুবিধা হয়েছে। তো ASD-তে যারা ভুগে তাদের অনেকে অনলাইন ফোরামে, গেমিং কমিউনিটিতে বা মতাদর্শ ভিত্তিক গ্রুপে অনেক বেশি টাইম দেয়। দেখা যাচ্ছে যে সারাদিন টেলিগ্রাম গ্রুপে চ্যাট করতেছে, আল্লাহ নামাজ পড়লাম, এইটা করলাম, ওইটা করলাম, এই যে মানুষগুলো এটা করতেছে, ওই দেখেন নাস্তিকরা সেটা করতেছে, খুব ভালো লাগতেছে কথা বলতে আর কি। এই ধরনের লোকগুলো সব একজোট হয়, এবং সবাই কিন্তু এক্সট্রিমলি ট্যালেন্টেড ইন দ্য সেন্স অফ সায়েন্স, বায়োলজি অথবা ম্যাথ অথবা ফিজিক্স খুব ভালো মতন পারে। অ্যান্ড এখানে একটা ব্যাপার কি যে একটা লাইনে আমি একটা জিনিস ইংরেজিতেও যাব, মানসিকভাবে যাদের আচরণ বা চিন্তাধারা একটু ভিন্ন, এটাকে বলা হয় যে মেন্টালি নন নর্মেটিভ। তো যারা ভিন্ন নয় তাদেরকে আমরা কি বলি জানেন? আমরা তাদেরকে বলি নর্মি চোদা। মানে হচ্ছে যে আপনি মনে করেন কান্দেন, আপনার একটা ট্র্যাজেডি দেখলে আপনার চোখে পানি চলে আসে এবং আপনি 2 দিন কাজ করতে পারেন না। আমরা ভয়ানক ট্র্যাজেডি হলে আমরা দেখে আমরা বুঝি যে এসব খারাপ হয়েছে, মুখ থমথমে হয়ে থাকে হয়তো একটু, বা মন মেজাজ একটু খারাপ থাকে, কিন্তু আমরা
সুন্দর মতো সব কাজ করি, আমরা সব কিছু করতে পারি, কারণ আমরা মানে এই জন্য বলতেছিলাম যে যারা ওই রকম সাধারণ মানুষ তাদেরকে আমরা নর্মি বলি। নর্মি কেন? কারণ তারা হচ্ছে মেন্টালি নর্মেটিভ। যারা আমাদের মতন তারা নন নর্মেটিভ। অ্যান্ড যারা সাধারণ, যারা অল্পতে দুঃখ পায়, স্ট্যাটাস কো চায়, শেখ হাসিনা চলে আসুক, এই কষ্ট ভালো লাগতেছে না এরকম ভাবে, এটা যে একটা অপরচুনিটি, ক্যাওস যে একটা অপরচুনিটি, এখানে আমাদের যে কাজ করতে হবে, সলভ করার একটা সুযোগ পাওয়া গেছে, সলভ করবো প্রবলেম। বা আমার বাসায় যদি দেখি যে একটা যন্ত্র নষ্ট হয়েছে, আমার দাঁত বের হয়ে যায়, ইয়েস যন্ত্র নষ্ট হয়েছে, এখন এটা ঠিক করার চেষ্টা করা যেতে পারে। আর নর্মি চোদারা কি করে? যন্ত্র নষ্ট হয়ে গেলে বলে শিট ম্যান, আরামে ছিলাম, ভালো ছিলাম, যন্ত্রটা নষ্ট হয়ে গেল। তো ও দেখে না যেখানে একটা ফান আছে, এখানে একটা প্রবলেম সলভ করার আনন্দ আছে, এটা বুঝেই না, ও দেখে ওর কোনো আনন্দ নাই, প্রবলেম সলভ করতে ভালো লাগে না। এরা হচ্ছে নর্মি চোদা। সো এদের সাথে মানে যারা এরকম না, নর্মি না যারা, তারা সবাই যে জঙ্গি হবে তা না। এটাও গবেষণাতে বের করছে, এটা হচ্ছে কোথাকার একটা গবেষণা আছে, একটা পেপার এটার উপরে, তো মাল্টিপল পেপার থাকার কথা, বাট আমি একটা দেখতে পাচ্ছি। এখন ব্যাপার হচ্ছে যে এই ধরনের মানুষগুলা কিন্তু যারা জঙ্গি এবং জঙ্গি না, তারা কিন্তু সিমিলার একটা ক্যাটাগরিতে পড়ে, এবং তাদেরকে একটা অংশকে কিন্তু চরমপন্থী গোষ্ঠীগুলোকে টার্গেটে পরিণত করতে পারে। আমি দ্রুত একটা খুবই নিউমেরিক্যাল হিসাবেও চলে যাব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে জায়গাটা ইঞ্জিনিয়ারদের কতটা বেশি দখলে চলে গেছে। তো এই ধরনের যে অটিজমের যে একটা জায়গা আছে, মনোবিজ্ঞানের একটা শব্দ ব্যবহার করেন যে উইপনাইজড অটিজম। তার মনে হচ্ছে চরমপন্থীরা সচেতনভাবে অটিজম বৈশিষ্ট্যযুক্ত যুবকদেরকে অনলাইনে ব্যবহার করে তাদের এজেন্ডা চালায়। ও বুঝে যে এই শালা তো অটিস্টিক, মানে জেনে বুঝে অটিস্টিক লোকগুলোকে ধরে। বুয়েটের তো মাশাল্লাহ সাপ্লাই তো অনেক বেশি, দেখা যাবে বুয়েটের মধ্যে 50% অটিস্টিক। সো এগুলো কাজ করবো, আপনি বুঝবেনও না। অটিজম বলতে যে ধরনের একটা বিশেষ স্পেকট্রাম পর্যন্ত অটিজমকে যেভাবে প্রমোট করা হয়েছে, দ্যাটস নট অনলি অটিজম। অটিজমে তো মানে বুয়েটের পোলাপান তো অটিজম এডিএইচডিতে ভুগে লালে লাল, সবার সাইকিভাল করা উচিত, যেটা করা হয় না। তো রুয়েটের পোলাপানও বাই দা ওয়ে, আমি নিজেকে ইনক্লুড করে বলতেছি, আমাদের সবারই মেন্টাল ডিসঅর্ডার্স আছে, অ্যান্ড এদেরকে টার্গেট করে করে এরা হচ্ছে করে রিক্রুট করে। তো আমি ওই গুরুত্বপূর্ণ কিছু দুই একটা জিনিস টাচ করে যাব। তো এরা তো সবাই খুবই সিস্টেমেটিক লাইফে লিড করতে অভ্যস্ত, তাই তার ইউটোপিয়ান স্বপ্ন দেখা, শহীদ হয়ে ভেস্তে যাওয়া, বিশৃঙ্খলার মধ্যে একটা অর্ডার দেখাচ্ছেন, এগুলো সব তাদের খুব ভালো লাগে। এবং তাদের ক্যারিয়ারে বেশিরভাগ মানুষেরই প্রেম নিয়ে খুব প্রবলেম আছে, এরা কিন্তু কেউ প্রেমে সফল হয় না, ছাগা খেয়ে লাল হয়ে যায় ইঞ্জিনিয়াররা, বেশিরভাগ ডক্টরস। যদিও ডক্টরদের ক্ষেত্রে একটু ভিন্ন ব্যাপার আছে, ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে প্রেমে ছাগা খাওয়াটা অনেক বেশি হাইলি লাইকলি। ডিপ্রেশনের অনেক ধরনের ডেটাও আছে। যাই আমি আন্তর্জাতিক প্রেক্ষাপটের একটা জিনিস বলি, একটা গবেষণা, আমি এই ভদ্রলোকের কাজটা নিয়ে আলোচনা করতে চাই। অক্সফোর্ডের সমাজবিজ্ঞানী ডিয়েগো গ্যাম্বেটা আর এলএসি রাজনীতিবিজ্ঞানী স্টেফেন হার্টস একটা তথ্যপাত্য বিশ্লেষণ করে দেখিয়েছেন যে মুসলিম বিশ্বে সহিংস জঙ্গি গোষ্ঠীতে যারা উচ্চশিক্ষিত, তাদের মধ্যে প্রকৌশল বিদ্যায় পড়া লোকের সংখ্যা ওই অঞ্চলের সাধারণ বিশ্ববিদ্যালয়গুলোতে যারা গ্র্যাজুয়েট করছে তাদের থেকে অনেক বেশি, 3-4 গুণ বেশি। আমি আপনাদেরকে ঠিক মতন বলে বুঝাই, একটা উদাহরণ দেখেন। 404 জন টেরোরিস্টকে উনি প্রোফাইল করছেন। 404 জন টেরোরিস্টের মধ্যে ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখছেন কি 178 জন হচ্ছে গ্র্যাজুয়েট, মানে ব্যাচেলর আন্ডারগ্রেড কমপ্লিট করছে। 178 জন আন্ডারগ্রেড কমপ্লিট করছে, এদের মধ্যে 78 জন অর্থাৎ 44% ছিল শুধু ইঞ্জিনিয়ার, মানে অলমোস্ট 50% শুধু ইঞ্জিনিয়ারই হয় জঙ্গি। মানে জঙ্গিদের মধ্যে আপনি গ্র্যাজুয়েট খুঁজে বের করবেন, দেখবেন 50% ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ারদের জঙ্গি হওয়ার প্রবণতা কত বেশি বুঝতে পারতেছেন? কারণ ইঞ্জিনিয়ারিংয়ের বাইরে কত শত বিভাগ আছে, বিষয় আছে, তারা তো জঙ্গি হচ্ছে না, জঙ্গি হচ্ছে ইঞ্জিনিয়ার 44%। অ্যান্ড যদি আপনি মেডিকেল কলেজ বা এরকম টাইপের ম্যাথ ডিপার্টমেন্ট, মেডিকেল কলেজ, এই ধরনের স্টেমের অন্যান্য সাবজেক্টগুলো কাউন্ট করে, তাহলে 57% হচ্ছে জঙ্গি। গ্র্যাজুয়েটদের মধ্যে 57% স্টেম থেকে আসছে, এই আর্ট, লিটারেচার, কালচার থেকে বাকিগুলো আসছে আর কি। এখন এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। তারপরে আবার ঘটনা আছে যে যারা হচ্ছে ইউরোপ আমেরিকা জন্মাইছে, এদের জিহাদিরা কিন্তু আবার মানে উচ্চশিক্ষিত না বা এরকম ইঞ্জিনিয়ার স্টেমের লোকজন না, ওখানে আবার বোকাচোদারাই জঙ্গি হয়। সো ব্যাপারটা দেখা যাচ্ছে যে যারা উন্নয়নশীল দেশে আছে তাদের মধ্যে ইঞ্জিনিয়াররা বেশি জঙ্গি হয়। বাংলাদেশ তো হাই রিস্ক, এরকম যত দেশ আছে সবগুলোতে ইঞ্জিনিয়ার মানে জঙ্গি হওয়ার চান্স খুবই হাই। সো এখানে একটা ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেট বা প্রকৌশলী সুলভ মনোভাব, যেটা জটিল প্রশ্নের সরল যুক্তিসঙ্গত উত্তর এবং দৃঢ় নিয়মতান্ত্রিক শৃঙ্খলা পছন্দ করে, সেটা ওদেরকে আকৃষ্ট করে। বললাম না যে ওয়ার্ল্ড উইল বি ইন ক্যাওস, তখন ইঞ্জিনিয়ার বলবে কি ইয়েস সলভ করবো। ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেট হচ্ছে সলভ করতে হবে। অ্যান্ড প্রবলেম না থাকলে কি সলভ করবেন? পৃথিবী যদি এখন সুন্দর চলে, আমি কি সলভ করবো? আমার জীবনের অর্থটা কি? আমি খাবো, চাকরি করবো, বাসায় ফিরে আসবো, বাচ্চা পয়দা করবো, একসময় বুড়া হয়ে মরে যাবো,
এই ধরনের লাইফ ইঞ্জিনিয়াররা পছন্দ করে না। ইঞ্জিনিয়ার চাই প্রবলেম যেটা সে সলভ করবে। তারপরে এইসব জায়গা থেকে একটা ব্যাপার আছে, যারা উন্নয়নশীল দেশে, এইসব দেশের প্রেক্ষাপটে উচ্চশিক্ষিত তরুণরা যেমন ইঞ্জিনিয়াররা সমাজ থেকে প্রত্যাশিত সম্মান সুযোগ না পেয়ে হতাশায় থাকেন। তারা মনে করেন তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। এত পড়াশোনা করলাম, আমাকে ট্রিট করতেছে ওই লোকটার চেয়েও খারাপ যে কিছুই করে না, জীবনে আরামে ছিল, ঘুমাইছে, শুয়ে শুয়ে পেট ভুঁড়ি বানাইছে, আর আমি না খেয়ে না ঘুমায় পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হলাম, আর তোমরা আমাকে সম্মান দিচ্ছ না। এই যে আমি মাঝে মাঝে এরকম কথা বলে ফেলি না, এটা কিন্তু জঙ্গি না শুধু, আমার মধ্যে কিন্তু এই ধরনের ট্রেট আছে। যেমন আমি মাঝে মাঝে বলি যে আমি আইনের ঊর্ধ্বে যেতে চাই। আমি মনে করি যে আমি যেহেতু বাকিদের থেকে পরিশ্রম বেশি করছি, আমাকে আইনের ঊর্ধ্বে রাখতে হবে, নাহলে আমার রিওয়ার্ডটা কি? রিওয়ার্ড তো শুধু টাকা হইতে পারে না, লাইফস্টাইল, লাইফ কোয়ালিটি বেশি হতে পারে। রিওয়ার্ড হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি থেকে আমাকে মুক্তি দিতে হবে। আমি যাই করি না কারণ আমাকে গ্রেফতার করা যাবে না। দ্যাটস হোয়াট আই ফিল। এটা লিটারালি আমি ফিল করি। আমি বলতেছি না যেটা সত্য এবং ন্যায্য এবং আমার পাওয়া উচিত, বাট বলতেছি যে দেখেন, যদি আমি এটা ফিল করতে পারি তাহলে বাকিরা কি করে না? তাদের মধ্যে যারা ইসলামিক চিন্তা করে তারা কি করে না যে তাদের সাথে বঞ্চনা করা হচ্ছে? কারণ কি, আমি দেখতে পাচ্ছি যে আমার থেকে অনেক কম কষ্ট করছে, পড়াশোনা করে নাই, কিছুই পারে না, জানে না, সে আমার থেকে বেটার লাইফ লিড করতেছে, এসি রুমে কাজ করতেছে, আর আমি দৌড়েরও পড়েছি। কারণ কি, আমার ইঞ্জিনিয়ারদের টপিক যেরকম, মানে তারা যেরকম হাইলি পেইড, কিন্তু তাদের লাইফে কোনো কোয়ালিটি নাই। বাংলাদেশে তো আরও নাই। সো অফকোর্স আমার মধ্যে ক্ষোভ আর বঞ্চনা সৃষ্টি হবে, যোগ্যদের মধ্যেও হয়, যে কারণে বাংলাদেশের জঙ্গি রিক্রুট করা সহজ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে। বাট এরকম টাইপ অনেক উদাহরণ আছে। ব্রিটেনের মধ্যে মানে মেডিকেল, ব্রিটেনের ছাত্রছাত্রী সুদানে গিয়ে আইসিসে চলে গেছে, এসব জিনিসপাতি আছে। তারপরে হচ্ছে মানে অনেক উদাহরণ, ইন্টারন্যাশনাল উদাহরণের কোনো অভাবই নাই। এবং এইখানে আবার ওরা দেখাইছে যে খিলাফত রাষ্ট্রের মধ্যে দেখাচ্ছিল যে শুধু আইসিস মাথা কেটে ফেলা জঙ্গিদের দল না, এবার এখানে ডাক্তার, প্রকৌশলী, শিক্ষিত ব্রিটিশ তরুণরা আছে। এই ধরনের করে আইসিস পপুলার করছে, এগুলো করে আইসিস, খুব প্রমোট করে, ইসলামিক ওয়ার্ল্ড খুবই প্রমোট করে যে দেখো অমুক বিজ্ঞানে চলে আসলো। কিন্তু আরও কত শত বিজ্ঞানী যে ইসলাম থেকে চলে যাচ্ছে ওটা দেখায় না কিন্তু। বাট এই পুরো জিনিসটা শেষে আমি প্রতিরোধ এবং করণীয় নিয়ে আলোচনা করার জন্য কিছু পয়েন্ট রাখার চেষ্টা করছিলাম। আমি আসলে কাজের কোনো প্রতিরোধ এবং করণীয় পাই না যেটা বাংলাদেশের জন্য ফিজিবল। সো আমি কোনো ভালো খবর দিতে পারছি না। অর্থাৎ বাংলাদেশের জন্য যে ধরনের প্রতিরোধ এবং করণীয় দেখানো হচ্ছে তার মধ্যে আছে শিক্ষা এবং সচেতনতা বৃদ্ধি করা। আমি বাজেটটা পাবো কোথায় শিক্ষা এবং সচেতনতা বৃদ্ধি করার জন্য? জঙ্গিবাদের বিরুদ্ধে অনুমোদনটা কে দিবে? যারা ক্ষমতায় আছে তারা তো জঙ্গি, তারা তো চাবে না যে আমরা এগুলো পড়াশোনা করাই, টাকা দিবে না তো, আমাদেরকে লোক দিবে না তো, এবং আমাদের কারিকুলাম চেঞ্জ করতে দেয় না তো, সমালোচনামূলক চিন্তাভাবনা বা ক্রিটিক্যাল থিঙ্কিং আমি যে পড়াবো বাচ্চাদেরকে রাখতে দেবে না তো। আরে ভাই, হিন্দু কবির কবিতা রাখতে দিচ্ছে না, আন্দোলন করে সরাই দিচ্ছে, তার মানে কি বাংলাদেশে এটা ফিজিবল হচ্ছে না? মানসিক স্বাস্থ্য সহায়তা একটা পয়েন্ট। মানসিক স্বাস্থ্য সহায়তা তো দূরে থাক, আমাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষ বুড়া হয়ে মরে যায়, জীবনেও একবার নিজের মানসিক স্বাস্থ্যটাকে পরীক্ষা করে দেখায় না। কিন্তু সে কিন্তু দেখতে যায় না তার কি মানসিক রোগ আছে। তারা প্রতিবন্ধী হইতে পারে, সারা জীবন প্রতিবন্ধী ছিল, জানতো না। আমেরিকাতে কিন্তু এগুলো মানে চিহ্নিত ডিসেবিলিটি, যে মানসিক স্বাস্থ্যের যে কোনো ধরনের খেলাপ কিছু লম্বা লিস্ট আছে, যেগুলোর মধ্যে থাকলে আপনি মানসিক স্বাস্থ্যের রোগ, কিন্তু আপনি প্রতিবন্ধী, আপনার গাড়িতে দিবে প্রতিবন্ধীর লাইসেন্স প্লেট, প্রতিবন্ধী সব সুবিধা আপনাকে দেওয়া হবে। বাংলাদেশে তো এরকম অসংখ্য প্রতিবন্ধী আছে, কিন্তু টাকা কোথায়? মানসিক স্বাস্থ্য সহায়তা, মানুষ তো শারীরিক স্বাস্থ্য সহায়তাই পায় না বাংলাদেশে, মানসিক স্বাস্থ্য সহায়তা পাওয়ার উপায় আছে? তেমন কি বাংলাদেশের জন্য ফিজিবল না, উপায় দেখতেছি না আমি। আর একটা রকম পয়েন্ট ছিল প্রাতিষ্ঠানিক পদক্ষেপ ও নীতিমালা সংস্কার। ভাই, প্রাতিষ্ঠানিক পদক্ষেপ নেওয়া সম্ভব জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশে? প্রতিষ্ঠানে জঙ্গি বসে আছে, এখানে বলে কি নামাজ পড়তে হবে, ওইখানে বলে কি শালীন পোশাক পরতে হবে, সেখানে বলে কি ড্রেস কোডের নামে ঠিক করে দিচ্ছে ছোট পোশাক পরা যাবে না। প্রাতিষ্ঠানিক পদক্ষেপ কে নিবে ভাই? তো এটা আছে। এর বাইরে আরও জিনিসপাতি আছে, বলে যে নজরদারি বাড়াইতে হবে, যতটুকু আইনের ভিতরে থেকে মানুষকে অধিকার খর্ব না করে যতটুকু সম্ভব সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে অফলাইন মনিটর করতে হবে যে কেউ এরকম জঙ্গিবাদী মানে ইয়েতে পড়ে যাচ্ছে কিনা। কারণ বইটা কিন্তু চিকা মারার ঘটনা ঘটছিল, যারা চিকা মারছে কিউআর কোড সহ। আপনি কিউআর কোড সার্চ করে দেখবেন যে হিজবুত তাহরি বা অন্যান্য উগ্রবাদী জঙ্গি সংগঠন কি করে, রিক্রুটমেন্ট চলতেছিল। তো এই জিনিসগুলো কিন্তু বুয়েট কর্তৃপক্ষের উচিত ছিল বের করা, যে আরে ভাই এখানে তো আসলে আছে। কেউ চিল্লায় উঠছিল কিন্তু দেখো এগুলো কিন্তু হচ্ছে। বুয়েটের টিচাররা কিন্তু ধর্মে জানতো, কিন্তু ওরা ভয় কিছু বলতে পারে না, উল্টা যারা কথা বলছে তাদেরকে মেরে ফেলা হুমকি দিছে। তাহলে আমি এই ধরনের সমাধান কীভাবে কাজে লাগাবো? এটা তো বাংলাদেশের সিস্টেমে তো ক্লিয়ারলি ফিজিবল না। তো যাই হোক, এই জিনিসগুলো আমি বললাম এই কারণে যে বুয়েটের এরা কেন জঙ্গি হচ্ছে এই বিষয়ে অনেকের প্রশ্ন আছে। সো আমি কিছু গবেষণামূলক আলোচনা করতে চাইছিলাম, আর আলোচনা একটু বেশি বড় হয়ে গেছে। সবাই যারা ধৈর্য ধরে এতদূর পর্যন্ত ছিলেন তাদেরকে ধন্যবাদ। আজকের মতন বিদায়, আবারও দেখা হবে।